ঈদের পর থেকেই আওয়ামী লীগ অপারেশন চক্রাবলের মাধ্যমে প্রতিদিন 10টি রাজনৈতিক কর্মসূচি সফল করবে এমন তথ্য অনেক আগেই গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছিল। গতকালকে 5 জুন আমরা দেখেছি সেই অপারেশন চক্রাবল এবং 10টি রাজনৈতিক কর্মসূচির ধারাবাহিকতায় দেশের 9টি জেলায় 15টি রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগ সফল করেছে। এর মধ্যে নোয়াখালী সদরে ছাত্রলীগ এবং যুবলীগের যে কর্মসূচি হয়েছিল তা ছিল সবচাইতে বেশি আলোচিত এবং চোখে পড়ার মতো ঘটনা। এই প্রথম গত 2 বছরের মধ্যে আওয়ামী লীগের কর্মসূচি দেখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। বাংলাদেশের 4599টা ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নের ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ কয়েক হাজার নেতৃবৃন্দ সেখানে পরিণত হয়েছিল, যা ছিল চোখে পড়ার মতো। নোয়াখালীর সেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির বিষয়ে অনেক আগেই পুলিশের কাছে রিপোর্ট ছিল এবং সেই রাজনৈতিক কর্মসূচি বাধা দেওয়ার লক্ষ্যে পুলিশের পদক্ষেপও ছিল, সেখানে উপস্থিত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেখানে জনবল লোকজন বৃদ্ধি হওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। সেখানে পুলিশ বাধা দিতে আর সাহস পায় নাই। গোয়েন্দাদের কাছে এমনও রিপোর্ট আছে, এই রিপোর্টও আছে অনেক আগেই আপনাদেরকে বলেছি যে পুলিশের এবং সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ বাংলাদেশের যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি হচ্ছে সেখানে থাকা স্থানীয় বাসিন্দা সাধারণ জনগণ তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছে। যে সহযোগিতা 1971 সালে আওয়ামী লীগের নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনী ভাইদেরকে গ্রাম অঞ্চলে দেশের ওই অঞ্চলে থাকা সাধারণ প্রত্যক্ষ ব্যক্তিরা সাধারণ স্থানীয় বাসিন্দারা তাদের পানি দিয়ে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে সহযোগিতা করেছিল, সেই সহযোগিতা এখন সাধারণ মানুষজন এরই মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে থাকা নেতৃবৃন্দ নেতা কর্মীদের করতেছে। এই কারণেই করতেছে দেশের জনগণ বুঝতেছে, দেশের জনগণ এটা উপলব্ধি করেছে যে তারা বিগত জুলাই আগস্টে প্রতারিত হয়েছে ডেভিল ইনুস এবং সর্বশেষ বিশ্বাস করা ফ্যাসিস্ট তারেক কর্তৃক। এখন এই দেশকে বাঁচাতে হলে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বাংলা রাষ্ট্রের কর্তৃক অতিরিক্ত ভ্যাট ট্যাক্স, বিদ্যুৎ বিলের অতিরিক্ত বিল এবং দেশের প্রতিটা পণ্য সামগ্রী মানুষের নাবিশ্বাসের অবস্থায় পরিণত হওয়া, সেখান থেকে বাঁচার জন্য এই আওয়ামী লীগের কর্মসূচি এখন দেশের 18 কোটি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে। আর এইটাই এখন বর্তমান প্রশাসন এবং এই সরকারের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ। ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হবে, যতক্ষণ পর্যন্ত বছরের পর বছর কারাগারে বন্দী আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা নির্দোষ নেতাকর্মীদের বন্দী করে রেখেছে, তাদের মুক্তি যত সময় পর্যন্ত না হবে তত সময় পর্যন্ত দুর্বার গতিতে আওয়ামী লীগের নেতৃত্বে অপারেশন চক্রাবলের গতি আরো বৃদ্ধি করতে হবে, আরো বাড়াতে হবে। সেই সাথে আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের এই রাজনৈতিক কর্মসূচি, দেশের মানুষের অধিকারের এই কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য বিএনপির মব সন্ত্রাসীরা তারা ওত পেতে থাকে, তারা দেশীয় অস্ত্র নিয়ে রাজনৈতিক কর্মসূচি পণ্ড করার জন্য অপেক্ষা থাকে এবং বিভিন্ন জায়গায় ওত পেতে থাকে। তাই ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য খালি হাতে কর্মসূচিতে যাওয়া যাবে না। দেশের মানুষের কাছে, দেশের 18 কোটি জনগণের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের আহ্বান থাকবে, আওয়ামী লীগের নেতৃত্বে এই অপারেশন চক্রাবলে আপনারা যেভাবে অতপ্রতভাবে সহযোগিতা করতেছেন, আপনাদেরকে ওই মব সন্ত্রাসী এবং সরকার কর্তৃক এই সকল চাঁদাবাজ, এই সকল লুটেরাদের বিরুদ্ধেও আপনাদের প্রতিহত করতে হবে, ওদের দাঁত ভাঙা জবাবে দিতে হবে। ভাইরা আমার, পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখে যদি বিপ্লবী হয়, তাহলে সমন্বয়ক এবং জুলাই জঙ্গিদেরকেও হত্যা করে ঝুলিয়ে রেখে আমি হব প্রতি বিপ্লবী। কথায় একদম ক্লিয়ার। মাঠ পর্যায়ে থাকা পুলিশ সদস্য ভাইদেরকে বলতে চাই, আমার ভাইরা যারা মিছিল করে, যারা আন্দোলন করে, তারা যেমন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক নেতাদের বন্দী থাকা নেতাদেরকে মুক্তির দাবি, সেই সাথে পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার দাবিতেও তারা সেই রাজপথে মিছিল করতেছে। আপনারা সরকারের অবৈধ আইন বহির্ভূত নির্দেশ পালন করতে যাবেন না, তাদের যতটুকু পারেন সহযোগিতা করবেন।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বলতে চাই, আপনি যত বড়ই চাটুকার হন না কেন, তারেকের যত বড় জুতা টাইনে প্রমোশন নিয়ে বড় অফিসার হন না কেন, আপনি কিন্তু আইনের ঊর্ধ্বে থাকা ব্যক্তি নন। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের আজকের এই কর্মসূচি, আওয়ামী লীগের আজকের এই রাজনৈতিক কর্মসূচি, এইটা দেশের 18 কোটি জনগণের কর্মসূচি। 3 মাসের ব্যবধানে এরই মধ্যে আমরা দেখেছি 2 দফায় করে জ্বালানি তেল এবং গ্যাসের দাম আকাশচুম্বী পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষে বাকি ছিল বিদ্যুতের দাম বৃদ্ধি করা। গত 3 মাসের ব্যবধানে এই সরকার 31,000 কোটি টাকা ঋণ খেলাপিতে পড়ে গেছে। বাংলাদেশ সরকার এখন সম্পূর্ণ খরচে চলে ব্যাংক থেকে ঋণ নেওয়া। ওই ব্যাংকের ঋণগুলো কোথায় আসে? এই ব্যাংকের টাকাগুলো সাধারণ খেটে খাওয়া মানুষের যে আমানতগুলো রাখা ব্যাংকের মধ্যে, সেই টাকাগুলোই সরকার লুটে পুটে নিয়ে যাচ্ছে, নিজেরা আরামায়েশ করে জীবিকা নির্বাহ করতেছে, সরকারি কর্মচারীদেরকে বেতন দিচ্ছে। সুতরাং আমি খেটে খাওয়া দিনমজুর ভাইদের বলবো, আজকের আওয়ামী লীগের এই কর্মসূচি আপনাদের দাবির কর্মসূচি। আজকের এই আওয়ামী লীগের কর্মসূচি পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার কর্মসূচি। সুতরাং আওয়ামী লীগের এই কর্মসূচিকে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, খোদার কসম করে বলতে পারি, আপনাদেরকে প্রতিজ্ঞা করে বলতে পারি, বাধা দিলেই কিন্তু চরমভাবে লড়াই বেঁধে যাবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু খালি হাতে নামবে না, লগি বৈঠা নিয়ে রাজপথে নামতে বাধ্য করবেন না। স্পষ্ট করে বলতে চাই, আপনারা আমাদের ভাই, পারলে আমাদের সহযোগিতা করেন, না পারলে চুপ থাকেন, কিন্তু যদি বাধা দিতে আসেন পরিণাম কিন্তু ভালো হবে না। দেশের জনগণ ভালো নাই, দেশের মানুষ কিন্তু ভালো নাই। আপনার গায়ে ওই পোশাক, আপনার হাতে ওই অস্ত্র, আপনি মাস শেষে যে বেতন পান, এই দেশের জনগণের ভ্যাট ট্যাক্সেই সেটা হয়। সুতরাং আপনার কর্তৃক দেশের জনগণ উপকৃত না হলে যেন অপকৃত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। যদি সেইটা হয় তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। মব সন্ত্রাসী বিএনপিদের, ওই মব সন্ত্রাসীদের বলে দেবার চাই, অনেক হয়েছে, অনেক করেছো, পরিণাম কিন্তু ভালো হবে না। আর সামনে আগাবার চেষ্টা করো না, পরিণতি কিন্তু ভয়াবহ হবে। স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি যে বাসস্থানে থাকো, তুমি যে ঘরে থাকো, ওখানে কিন্তু তোমার স্থান হবে না। কত বছরের পর বছরে তুমি তোমার বাড়ি দেখতে পাবা না, তোমার ঘর দেখতে পারবা না, স্বজনদের চেহারা দেখতে পাবা না। একবার ক্ষমতা থেকে নাইমা দেখো, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। তারেকের ওই ক্ষমতা কিন্তু তার বাপ দাদার পাওয়া উত্তরসূরি সম্পদ না, যে যতদিন বেঁচে আছে ততদিন ভোগ করবে। আগেও বলেছি, আবারও বলছি, আওয়ামী লীগের এই কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়। সরকারের বিরুদ্ধে কর্মসূচি করতেছে স্বাধীনতা বিরোধী জামাতিরা। তাই তোমরা মব সন্ত্রাসীরা যদি কিছু ছিঁড়তে পারো, যদি কোনো হিম্মত থাকে, তাহলে স্বাধীনতা বিরোধী জামাতিদের গিয়ে প্রতিহত করো। কিন্তু গণমানুষের গণতান্ত্রিক অধিকারের রাজনৈতিক কর্মসূচি, দেশের 18 কোটি মানুষের কর্মসূচি, আওয়ামী লীগকে বাধা দিতে আসলে কিন্তু তোমাদের পরিণাম, তোমাদের পরিণতি হবে ভয়াবহ। নোয়াখালীতে নজিরবিহীনভাবে ছাত্রলীগ যুবলীগের মিছিল হয়েছে, এটি সংবাদপত্রের পাতায় এসছে, বিষয়টি মোটামুটি ভাইরাল হয়ে গেছে। কিন্তু শুধু সংবাদের মধ্যে নয়, খবরের মধ্যে আমরা থাকতে চাই না। এই মিছিলটা একটা দৃষ্টান্ত তৈরি করেছে এবং এটি বিএনপির জন্য কেন সতর্ক বার্তা, আমরা একটু এর ভেতরে গিয়ে গভীরভাবে অন্তরালের আলাপ করতে চাই বা গভীর বিশ্লেষণে যেতে চাই। আশা করি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ বাংলা ভাষাভাষী দর্শক যারা আমার অনুষ্ঠান দেখেন তারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে নিয়ে আমরা আলাপ শুরু করতে চাই, আর সঙ্গে আছি আমি সাজ্জাদ কাদির। গতকাল বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো রাজনৈতিক সমীকরণকে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নোয়াখালীতে। গতকাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ এবং যুবলীগ। হ্যাঁ, আমরা কথা বলছি ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও এক পর্যায়ে পুলিশ সেখান থেকে সরে যায়। কেন পুলিশ বাধা দিয়েও সরে গেল? সাধারণ একটি জেলায়
পুলিশের সংখ্যা কত থাকে, আর এই ঘটনা থেকে বর্তমান বিএনপি সরকারের জন্য কি শিক্ষণীয় বার্তা রয়েছে? দর্শক, ঘটনাটি গতকাল শুক্রবার অর্থাৎ ৫ জুনের জুমার নামাজ শেষ হওয়ার ঠিক পরপরই নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। জানা গেছে, জুমার নামাজের পর সদর উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যখন শেখ হাসিনার সমর্থনে মিছিল বের করেন, তখন পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এরপর যা ঘটল তা সত্যিই নজিরবিহীন। পুলিশের সেই বাধাকে সম্পূর্ণ উপেক্ষা করেই এই সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হন। শুধু তাই নয়, তারা বাঁধেরহাট বাজারের প্রধান প্রধান সড়ক অত্যন্ত দাপটের সাথে প্রদক্ষিণ করেন। এই বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন নোয়ান্নাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগ সহ তার সকল অঙ্গ সংগঠনকে এই মুহূর্তে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই নিষিদ্ধ সংগঠনের মিছিলের সামনে পুলিশ কেন অসহায় হয়ে পড়ল? বলা হচ্ছে যে সেই স্থানে মিছিলে জনসংখ্যা এত বেশি ছিল, সেই তুলনায় পুলিশ ছিল এত নগণ্য, যার দরুন পুলিশ সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এই বিষয়ে সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম যা বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওসি তৌহিদুল ইসলাম জানান, আগে থেকেই টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এক পর্যায়ে পুলিশ সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। ওসির এই বক্তব্য প্রমাণ করে পুলিশ সেখানে বল প্রয়োগের পথে হাঁটলে এখানে একটা ভিন্ন রকম ঘটনা ঘটে যেতে পারত, আর সেই কারণে পুলিশ সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। এবার চলুন একটি গুরুত্বপূর্ণ সমীকরণ বোঝা যাক। আচ্ছা দর্শক, বলুন তো একটি জেলায় পুলিশ সদস্য সংখ্যা কত থাকে? আসুন এর একটি প্রশাসনিক হিসেব দেখে নেওয়া যাক। পুলিশ জেলাগুলো সাধারণত এ, বি, সি ক্যাটাগরিতে বিভক্ত। প্রথমত ছোট জেলা, যেমন নড়াইল, মেহেরপুর বা ঝালকাঠি, এই ধরনের ছোট জেলাগুলোতে গড়ে 800 থেকে 1200 জন পুলিশ সদস্য থাকেন। এর মূল কারণ হলো এইসব এলাকার কম জনসংখ্যা এবং তুলনামূলকভাবে শান্ত পরিবেশ। দ্বিতীয়ত মাঝারি ও বড় জেলা, যেমন কুমিল্লা, বগুড়া, যশোর, দিনাজপুর, এই জেলাগুলোতে পুলিশ ফোর্সের সংখ্যা 1500 থেকে শুরু করে 3000 বা তারও বেশি হয়ে থাকে, কোথাও কোথাও 4-5 হাজারও থাকতে পারে। কারণ এসব জেলার ভৌগোলিক আয়তন বড়, গুরুত্বপূর্ণ মহাসড়ক রয়েছে এবং জনসংখ্যাও অনেক বেশি। তৃতীয়ত মেট্রোপলিটন পুলিশ এলাকা, যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কিংবা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। এখানে জনবল থাকে 6000 থেকে শুরু করে 29-30 হাজার বা আরো বেশি হতে পারে, কিছু প্লাস মাইনাস হতে পারে, 30-32 হাজারও হতে পারে। কখনো কখনো ঢাকা মেট্রোপলিটন পুলিশে শোনা যায় যে 33 হাজার জনবল, কখনো 30 হাজার শোনা যায়। এই সংখ্যাটা কিছু কম বেশি হতে পারে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহর, ভিভিআইপি মুভমেন্ট এবং কূটনৈতিক অঞ্চলের নিরাপত্তার কারণে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই আমি যে সংখ্যাটি উল্লেখ করলাম 30 থেকে 32 হাজার জনবল রয়েছে। সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশের সাধারণ জেলাগুলোতে গড়ে 2000 জনের কাছাকাছি পুলিশ ফোর্স মোতায়েন থাকে। এভারেজে 2000 বলতে পারেন। তবে এই সংখ্যাটি স্থায়ী নয়। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার সময়ে সময়ে যে কোনো জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে নতুন পদ সৃষ্টি করে বা জনবল কাঠামো তথা অর্গানোগ্রাম পরিবর্তন ও বৃদ্ধি করে থাকে। অর্থাৎ আপনি চিন্তা করুন যে নোয়াখালী পুরো জেলা পুলিশে কত পুলিশ থাকতে পারে, 2 বা 3 হাজার, কিন্তু এই মিছিলটাতে জনবল ছিল 3 থেকে 4 হাজার। একবার চিন্তা করুন, নোয়াখালী জেলা সদরে, এটা কিন্তু একটা ইউনিয়ন পর্যায়ে আয়োজন ছিল। নোয়াখালী
জেলা সদরেই যদি 30,000 মানুষের মিছিল হয়, সেখানে পুলিশ থাকবে 2 বা 2,500। কিংবা নোয়াখালীর কোনো একটা উপজেলায় মিছিল হলো, বা যে কোনো একটা জেলার উপজেলায় মিছিল হলো, একটা উপজেলা বা একটা থানায় পুলিশ কত থাকে? 70, 100, বা ম্যাক্সিমাম বড় থানা হলে 150 জন পুলিশ সদস্য থাকে। কিন্তু আপনি যদি 10,000 মানুষের মিছিল বের করেন, তাহলে সেই পুলিশ কি সেই মিছিলকে ঠেকিয়ে দিতে পারবে? আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য গতকাল নোয়াখালীর এই মিছিল থেকে পুলিশ দূরে সরে গেছে, মিছিল করতে দিতে বাধ্য হয়েছে। দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে নোয়াখালীর এই ঘটনাটি নিঃসন্দেহে একটি বড় উদাহরণ তৈরি করেছে। আর এই উদাহরণ থেকে বর্তমান বিএনপি সরকারকে অনেক বড় শিক্ষা নিতে হবে। কেন শিক্ষা নিতে হবে? কারণ শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে দিনের পর দিন কোনো জনগণের রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ বলে আটকে রাখা সম্ভব নয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, পুলিশ কিন্তু কোনোভাবে এখন আর সহিংস হয়ে বিশেষ কারো নির্দেশে সাধারণ মানুষের ওপর গুলি চালাবে না। কেন চালাবে না? এর পেছনে রয়েছে একটি গভীর মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক কারণ। পুলিশের বুকে এখনো রয়ে গেছে 2024 সালের সেই দগদগে ক্ষত। 2024 সালে রাষ্ট্রের জানমালের সুরক্ষা দিতে গিয়ে পুলিশ বাহিনীকেই চরম বিপদের মুখে ফেলে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে বহু পুলিশ সদস্যকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আর যারা জীবিত আছেন তাদের অনেক পুলিশ সদস্যকে পরবর্তীতে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দিয়ে বিচারের আওতায় আনা হয়েছে। কাজেই সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী 5 কিংবা 10 বছরে পুলিশ এই নির্মম স্মৃতি ভুলতে পারবে না। তারা নিজেদের আর বলির পাঠা বানাতে চাইবে না। তাই তারা কোনোভাবে সাধারণ জনগণের ওপর সহিংস হয়ে উঠবে না। তাছাড়া আরো একটি বড় ঝুঁকি রয়েছে, মিছিল বা ভিড়ের ভেতরে কোনো জঙ্গি কিংবা সন্ত্রাসী গোষ্ঠী আচমকা গুলি চালিয়ে তার দায় পুলিশের উপর চালিয়ে দিতে পারে, যেটি ঘটেছিল 2024 জুলাই আগস্টে। সন্ত্রাসী জঙ্গিরা সাধারণ খেটে খাওয়া মানুষকে গুলি করে হত্যা করেছে, করে সেই দায় চাপিয়ে দিয়েছে পুলিশের ওপর। আপনি চিন্তা করুন যে 2024 জুলাই আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি একজন শিক্ষার্থীও নিহত হয়েছেন? নিহত হয়নি। যারা নিহত হয়েছেন তাদের ডাটা আপনি পর্যবেক্ষণ করলে দেখবেন সাধারণ খেটে খাওয়া মানুষ। 2-1 হয়তো ইউনিভার্সিটি শিক্ষার্থী, সেটি ঢাকার বাইরে, যেমন রংপুরের আবু সাইদকে। সেই আবু সাইদকেও আসলে পুলিশ গুলি করে হত্যা করেনি বলেই বিভিন্ন আলাপে এটি এসছে যে আবু সাইদকে জঙ্গিরাই গুলি করে হত্যা করেছিল। কাজেই এটিও বলা যায় যে ভিড়ের ভেতরে জঙ্গিরা ঢুকে মিছিলে গুলি করবে, পুলিশ কিন্তু এখন এ ব্যাপারেও সচেতন, কারণ ওই গুলিটা চালিয়ে দেবে পুলিশের উপর। পুলিশ এই ফাঁদে আর পা দিতে রাজি নয় বলে মনে হয় এখনকার বাস্তব অবস্থায়। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আমরা বলতে পারি, মাঠ পর্যায়ের এই বাস্তব চিত্রটি বর্তমান সরকারের জন্য একটি বড় সতর্কবার্তা। নোয়াখালীর এই ঘটনা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে রাজনৈতিক সমাধান ছাড়া কেবল নিষেধাজ্ঞা দিয়ে কোনো দলকে মাঠ থেকে মুছে ফেলা যায় না। আমরা এই আলাপের শেষ পর্যায়ে এসে বলতে চাই যে বিএনপি যদি অবিলম্বে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে রাজনীতিকে উন্মুক্ত না করে, তবে নিশ্চিত থাকুন ভবিষ্যতে একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে এই বিএনপি সরকার। কারণ প্রশাসনিক শক্তি বা পুলিশি শক্তি দিয়ে রাজনীতি দমনের চেষ্টা অতীতেও সফল হয়নি, আর 24 সালের ক্ষতর পর পুলিশও আর সেই ঝুঁকি নেবে না। কাজেই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে মহাবিপর্যয় থেকে বাঁচতে হলে কি করা উচিত, এবং আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ নির্মাণ করবে বিএনপি। যেহেতু বিএনপি এখন ক্ষমতায়, এর দায় দায়িত্বটাও বিএনপির, এবং স্থিতিশীল ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নির্মাণ করবে। নইলে বিএনপির ক্ষমতাও কিন্তু দীর্ঘস্থায়ী করা কঠিন হয়ে যাবে।
আওয়ামী লীগের একটা জোয়ার শুরু হয়ে গেছে বলতে পারেন, কারণ এই প্রথমবারের মতো 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ পতনের পর একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। আর সেটি হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের বিশাল সমাবেশ। এটিকে সমাবেশই বলা যায়, কারণ প্রায় 400-500 নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছিলেন। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ নেতারা, কাঁপছে ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম দ্য ওয়াল এমন একটি সংবাদ দিচ্ছে এবং আরো অন্যান্য সূত্র থেকেও নিশ্চিত হয়েছে যে গতকাল শুক্রবার রাতে কলকাতা শহরে বাংলাদেশ আওয়ামী লীগের একটা খুব বড় ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বলতে গেলে বলা যায় এই বৈঠকটি ছিল বিভেদ ভাঙার, ঐক্যবদ্ধ হওয়ার বৈঠক। দীর্ঘদিন পর, প্রায় 2 বছর আগে প্রায় আওয়ামী লীগ সরকার পতনের পর নেতারা কে কোথায় চলে গেছেন, কিন্তু ভারতে অবস্থানরত কলকাতা সহ আর অন্যান্য রাজ্যে আওয়ামী লীগ নেতারা যারা অবস্থান করছেন তারা সবাই গত রাতে কলকাতায় এক হয়েছিলেন, আলাপ করেছেন। বিশেষ করে একটি শোক, এক বা একাধিক শোককে কেন্দ্র করেই তারা এক হয়েছিলেন। টানটান উত্তেজনা, নিষেধাজ্ঞা আর নির্বাসনের মেঘের আড়ালে লুকিয়ে থাকা এক নতুন রাজনৈতিক সমীকরণ নিঃসন্দেহে এটি। 2024 সালের 5 আগস্টের পর এই প্রথম ভারতের বুকে, কলকাতার মাটিতে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক বিশাল জমায়েত এবং সেখান থেকে ভেসে আসা এক বজ্রকণ্ঠের বার্তা, সকল বিভেদ ভুলে এবার একজোট হওয়ার সময় এসেছে। একদিকে বাংলাদেশের প্রবাদ প্রতিম নেতা, 1969-এর গণ অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ সহ বেশ কয়েকজন সদ্য প্রয়াত নেতার স্মরণে কলকাতায় আয়োজিত হলো এক বিশাল স্মরণ সভা। অন্যদিকে এই সভাকে কেন্দ্র করে প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে এক অভূতপূর্ব উন্মাদনা। দীর্ঘদিনের মনোমালিন্য আর দূরত্ব ভুলে সবাই এখন এক মঞ্চে। কিন্তু কেন হঠাৎ এই জমায়েত? ঢাকার প্রশাসন কেন কাঁপছে এই স্মরণ সভার খবরে? কি বার্তা দিলেন শেখ হাসিনা? দর্শক, এই স্মরণ সভার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন সদ্য প্রয়াত 3 বর্ষিয়ান নেতা। আমাদের মনে রাখতে হবে, একদা পূর্ব পাকিস্তান আর অধুনা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 1969 সালের গণ অভ্যুত্থান ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই ঐতিহাসিক অভ্যুত্থান, যার জেরে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছিলেন পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান। আর এই আন্দোলনের ফলে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেয়েছিলেন বাঙালির অবিসংবিধিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বেশ কয়েকজন সহযোদ্ধা। আর এই মহান অভ্যুত্থানের যিনি মহানায়ক বলে খ্যাত, সেই তোফায়েল আহমেদ গত 1 জুন প্রয়াত হয়েছেন। সাবেক এই মন্ত্রী এবং 9 বারের নির্বাচিত সংসদ সদস্য তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম শীর্ষ সদস্য। শুধু তোফায়েল আহমেদই নন, 13 মে প্রয়াত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রামের এই কৃতি সন্তান ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান প্রণেতাদের একজন এবং 6 বারের সংসদ সদস্য। এর ঠিক পরপরই গত 3 জুন 5 বারের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা AK-এম রহমতুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই 3 সূর্য সন্তানের চলে যাওয়া দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। আর তাদের স্মরণেই কলকাতার উত্তর শহরতলিতে বসেছিল প্রবাসীদের এই এক মিলন মেলা। গতকাল শুক্রবার রাতে কলকাতার উত্তর শহরতলির একটি অনুষ্ঠান হলে আয়োজন করা হয়েছিল এই বিশেষ স্মরণ সভা। এই সভাটি সাধারণ কোনো অনুষ্ঠান ছিল না। কলকাতা তো বটেই, সমগ্র পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের প্রায় 4 শতাধিক নেতাকর্মী ও সমর্থক সেখানে উপস্থিত হয়েছিলেন। 5ই আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর কলকাতার বুকে আওয়ামী লীগের উদ্যোগে এত বড় এবং সুশৃঙ্খল জমায়েত
আর দেখা যায়নি। ফলে এই সভাটি প্রবাসী নেতাকর্মীদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সবাই উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রথম সারির নেতারা, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ অনেকে। এই প্রবীণ ও শীর্ষ নেতারা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে প্রয়াত নেতাদের স্মৃতিচারণ করেন। শুধু স্মৃতিচারণই নয়, এই সভার আরেকটি বড় এজেন্ডা ছিল আগামীকাল রোববার অর্থাৎ 1969-এর গণ অভ্যুত্থানের 57তম বর্ষপূর্তি পালন। এই উপলক্ষে দলের উদ্দেশ্যে বিশেষ রাজনৈতিক ও সাংগঠনিক ভাষণ দেওয়ার কথা রয়েছে স্বয়ং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার। এবার আসা যাক মুদ্রার উল্টো পিঠে। কলকাতায় যখন এই স্মরণ সভা চলছে, তখন বাংলাদেশের ভেতরে কি ঘটছে? বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর কড়া নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তা সত্ত্বেও দেশের মাটিতে যখনই এই প্রয়াত নেতাদের জানাজা বা বিদায়কালীন বিশেষ প্রার্থনা সভা হচ্ছে, সেখানে মানুষের ঢল নামছে। সমস্ত ভয় ভীতি বাধা বিপত্তি উপেক্ষা করে সাধারণ মানুষ ও মাঠ পর্যায়ের কর্মীরা জানাজায় সামিল হচ্ছেন। বিগত কয়েক মাসে এই অভূতপূর্ব জনতার ঢল দেখে নড়ে চড়ে বসেছে ঢাকার প্রশাসন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এখন জানাজার ওপরও নতুন নতুন বিধিনিষেধ আরোপ শুরু করেছে। এলাকার বড় বড় ময়দানগুলোতে আওয়ামী লীগ নেতাদের জানাজা পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একবার ভাবতে পারেন, তোফায়েল আহমেদের মতো একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, যিনি দেশের 9 বারের সংসদ সদস্য ছিলেন, 1969-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে যার অবদান অনস্বীকার্য, তার মৃত্যুর পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান বা তার দল বিএনপি তোফায়েল আহমেদের মৃত্যুতে কোনো আনুষ্ঠানিক শোক প্রকাশ পর্যন্ত করেনি। দর্শক, এই যে বিএনপি কিংবা তারেক রহমান তোফায়েল আহমেদের মতো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেনি, যার হাত দিয়ে বাংলাদেশ আর যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এটিকে আপনি কিভাবে দেখেন? আপনার আওয়ামী লীগ করার প্রয়োজন নেই, আপনার বিএনপি করার প্রয়োজন নেই, আপনি কোনো দলের নয়, দলের বাইরে। দল তো করে 10% মানুষ, বাংলাদেশের 90% মানুষ তো কোনো দল করে না। আপনি সেই জায়গা থেকে বলুন যে বিএনপির এই যে ভূমিকাটা, এই ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যেভাবে দেখছেন আমাদের কমেন্টে দয়া করে আপনার মতামতটি জানাবেন। রাজনৈতিক এই সংকীর্ণতা ও প্রতিহিংসার বিরুদ্ধে কলকাতার মঞ্চ থেকে ক্ষোভ উগরে দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তোফায়েল আহমেদকে শেষ পর্যন্ত ভোলার মাটিতে তার বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। সেখানেও জানাজায় বাধা সৃষ্টি করেছিল প্রশাসন, কিন্তু জনতার স্রোতের কাছে সব বাধা ভেঙে চুরমার হয়ে যায়। হাজার হাজার মানুষ তাকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন। শুক্রবার রাতের এই সভার পর প্রবাসী আওয়ামী লীগ নেতারা দলের ভবিষ্যৎ নিয়ে এখন অত্যন্ত আত্মবিশ্বাসী। দলের এক শীর্ষ নেতা অকপটে স্বীকার করেছেন, দেশ ছাড়ার পর প্রথম নেতাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি এবং বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, কিন্তু নেত্রী শেখ হাসিনা বারে বারে তাদের সতর্ক করেছেন। নেত্রীর স্পষ্ট বার্তা, এখন সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ভুল ধরার সময় এখন নয়, এখন দলকে গোছাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আর নেত্রীর এই বার্তায় টনিকের মতো কাজ করেছে। এতদিন যেসব নেতাকর্মী নিষ্ক্রিয় ছিলেন, বৈঠকে আসতেন না, তারাও শুক্রবারের এই সভায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সাংগঠনিক আলোচনা ছিল উদ্দীপনায় ভরপুর। সবচেয়ে বড় খবর হলো, দল প্রধান শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফেরার ঘোষণা দিতে পারেন। এই খবরে প্রবাসে থাকা নেতাকর্মীদের মধ্যে তুমুল উন্মাদনা সৃষ্টি হয়েছে। প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুত হয়ে আছেন দেশে ফেরার জন্য। তবে তার আগে দেশের ভেতরে ও বাইরে বেশ কিছু কর্মসূচি পালন করতে চায় আওয়ামী লীগ, যাতে নেত্রীর প্রত্যাবর্তন সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে সফল করা যায়। দর্শক, কলকাতার এই রাজনৈতিক উত্থান এবং ঢাকার জানাজায় মানুষের ঢল আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? তারেক রহমান সরকার কি পারবে এই জোয়ার রুখতে?
পারবে না যে, পারছে না যে, আমরা প্রতিদিনই নতুন নতুন ঘটনার সাক্ষী হচ্ছি। যেমন গতকালকে নোয়াখালীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে এবং মনে হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমন নজিরবিহীন ঘটনা ঘটতেই থাকবে। বিএনপি সরকারের যদি টনক না নড়ে তাহলে বিএনপি সরকারও এটির সাফার করবে বলেই মনে হচ্ছে।